খুশির ঈদে এক কাতারে সবাই জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নামাজ আদায়, দেশ জাতির মঙ্গল ও বিশ্ব শান্তি কামনা। সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়া সম্ভব, সেনানিবাসে প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট সরকার। রাজধানী বর্জ্যমুক্ত করার তোড়জোড় দুই সিটির, উত্তরে 7,000, দক্ষিণে 12,500 টন অপসারণ। নগরবাসীর অসচেতনতাকে দুষলেন দক্ষিণের প্রশাসক। জেলায় জেলায় সংরক্ষণ করা হচ্ছে কোরবানির পশুর চামড়া, দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। অস্বীকার করছেন আড়তদাররা, কোথাও অনিয়ম হয়নি দাবি শিল্পমন্ত্রীর। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ত্যাগের মহিমায় দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেন প্রধান বিচারপতি ও মন্ত্রী পরিষদের সদস্যরাও। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। হাম থেকে শিশুদের মুক্তি এবং যুদ্ধ বিগ্রহ বন্ধে প্রার্থনা করেন মুসল্লিরা। মুখে তাকবীর, হাতে যায় নামাজ। বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় ঈদগাহে জড়ো হতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বড়দের হাত ধরে ঈদের জামাতে আসে ছোট্ট শিশুরাও। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। লাখো হাত একসঙ্গে উঠে মহান রাব্বুল আলামিনের দরবারে। মুসলিম উম্মার ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজের মোনাজাতে হামের প্রকোপ এবং যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছেন মুসল্লিরা। সারা দেশের মানুষ এবং বাচ্চারা যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে রোগ মুক্তি দান করেন। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও ছিল নামাজের আলাদা ব্যবস্থা। সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন তারা। আমার সাথে এবার আমার কাজিনরাও আছে। জাতীয় ঈদগাহে নামাজ কখনো পড়িনি, আজকে ফার্স্ট টাইম। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাত এবং বুক মিলিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই অভূতপূর্ব দৃশ্য বছর জুড়ে অটুট থাকবে, এমনই প্রত্যাশা মুসল্লিদের। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ও সর্বসাধারণের জন্য আয়োজন করা হয় ঈদ জামাতের। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। খুশির ঈদে এক কাতারে সামিল সব শ্রেণী পেশার মানুষ। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় 5টি জামাত। দেশ জাতির মঙ্গল, বিশ্ব শান্তি কামনার পাশাপাশি হামের প্রকোপ থেকে সুরক্ষার দোয়া করেন মুসল্লিরা। রতনচন্দ্র ও শরীফ রুবেলের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। উৎসব আনন্দ আবহে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম অভিমুখী সব শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। বয়সের ভারী নুজো ব্যক্তি কিংবা ছোট্ট শিশু, পিছিয়ে নেই কেউই। অনেকে এসেছেন ঢাকার বাইরে থেকে, সামিল হন বিদেশি নাগরিকরাও। নামাজ পড়ে খুব আনন্দ পেলাম। Alhamdulillah, we really enjoy in Bangladesh. It was an amazing experience, an amazing pleasure to be here. সকাল 7টায় হয় প্রথম জামাত, এরপর 1 ঘন্টা পর পর আরও 4টি ঈদ জামাত। জাতীয় মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে ধনী দরিদ্র, আশরাফ আত্রাফ। নামাজের পর 2 হাত ছুঁপে দেন সর্বশক্তিমান স্রষ্টার সমীপে। হাম থেকে আল্লাহ আমাদের শিশুদেরকে রক্ষা করে। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে। ঈদ জামাত শেষে উষ্ণ আলিঙ্গনে শুভেচ্ছা বিনিময় করেন একে অপরের সঙ্গে। আমরা সবাই যেন আমাদের ভিতরে যে পশুত্ব কুরবানির মাধ্যমে সেটা দূর করতে পারি। আমরা যাতে শোষণমুক্ত একটা সমাজ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। নামাজ শেষে পশু কুরবানির মাধ্যমে মহান প্রভুর সন্তুষ্টি পেতে বাড়ির পানে রওনা দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সাম্য সম্প্রীতির বন্ধনে ভেদাভেদহীন এক কাতারে সামিল হওয়ার শিক্ষা, আবার ত্যাগের মহিমায় নিজেকে বিলিয়ে দেওয়ার তাগিদ।
পবিত্র ঈদুল আজহার এই আদর্শের প্রতিফলন ঘটুক বাস্তব জীবনে, গড়ে উঠুক মানবিক বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র। ঈদের জামাতে এমনটি প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের দিনে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ও দলের নেতাকর্মীদের সঙ্গে দোয়া করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহে নিহতদের কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী। ইমরুল হাসানের রিপোর্ট। ঈদুল আজহার নামাজের পর শেরেবাংলা নগরে বাবা মায়ের কবর জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। দলের নেতাদের নিয়েও কবর জিয়ারত ও দোয়া করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ এবার স্বস্তিতে ঈদ উদযাপন করছে। এখন মিথ্যা মামলা দিয়ে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করার ভয় নাই। সে যে দলেরই হোক না কেন, কারোরই সেই ভীতি রাজনীতি করার কারণে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই। বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার বা বিএনপির জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোরও কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ও বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন তিনি। দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতীয় ঐক্যের জন্য সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদের প্রীতিভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত সেনা সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর নিজের পুরনো ও স্মৃতি বিজড়িত সেনানিবাস এলাকায় এসে তিনি অত্যন্ত আনন্দিত ও আবেগতাড়িত। সেনানিবাসের পরিবেশ, শৃঙ্খলা, সহযোদ্ধাসুলভ বন্ধন এবং সেনা সদস্যদের আন্তরিকতা তাঁর কাছে বিশেষভাবে স্মরণীয়। প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। সাধারণ মানুষ আমরা চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই আপনি দেশের প্রয়োজনে আপনাদেরকে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে সে কারণে নিশ্চয়ই আপনারা যে কোনো সাধারণ মানুষের মতন চাইবেন যে পরিবার যখন কোথাও বের হচ্ছে সে যাতে নিরাপদ থাকে। আমরা চেষ্টা করছি, যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধ ধারণ করে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদুল আজহা উপলক্ষে সকালে এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি আহ্বান জানান, বিভেদ নয়, ঐক্য, হিংসা নয়, সহমর্মিতা, বৈষম্য নয়, সাম্য। ঈদুল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ সবাইকে হৃদয় ধারণ করার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। ঈদুল আজহা মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ় করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই উৎসব বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে কোরবানি করার এক চিরন্তন ও সার্বজনীন আহ্বান। রাষ্ট্রপতি তার বার্তায় সমাজের হত দরিদ্রদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান। পরে বঙ্গভবনে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা। পবিত্র ঈদুল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করে আসুন আমরা একটি ন্যায়ভিত্তিক,
মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করি। দেশবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ, কুরবানির বর্জ্য দ্রুত ও যথাযথভাবে অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করুন। রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের জামাতে শরিক হন বিরোধী জোটের শীর্ষ নেতারা। মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। ঈদযাত্রা, আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করেন জামাত নেতারা। সংকট মোকাবিলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থী হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এ সময় মুসল্লিদের সঙ্গে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। ধানমন্ডি ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এদিকে গুলশানে নিজ বাসভবনে বিরোধী দলীয় উপনেতা উদ্বেগ প্রকাশ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এটা তো নিঃসন্দেহে কিছুটা হতাশাজনক পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে। যারা দায়িত্বে আছেন, মন্ত্রণালয়ের দায় করছেন, তাদেরকে এই ব্যাপারে আরো অনেক বেশি মনোযোগী হওয়া দরকার। এলাকার যাত্রা অত্যন্ত কঠিন ছিল, যানজট এত পর্যায়ে ছিল, মাইল কিলোমিটার পর্যন্ত যানজট ছিল, মানুষ স্বাভাবিকভাবে তাদের উদযাপন করতে পারেনি। এদিন সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বাজেট অধিবেশনে যাতে এই বাংলাদেশের অর্থনৈতিক সংকটগুলো অ্যাড্রেস করা হয়, দ্রব্যমূল্যের দাম কমানো হয়, মানুষের জীবনযাত্রা যাতে আরও সহনীয় পর্যায়ে সরকার আনতে পারে, সেই আহ্বান আমাদের থাকবে। দেশের বিদ্যমান সংকট মোকাবিলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থী হবার আহ্বান জানান নাহিদ ইসলাম। পুরো বিশ্বের সকল মুসলমান। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীকে বর্জ্যমুক্ত করার তোড়জোড় 2 সিটি কর্পোরেশনের। 7,000 টন ময়লা সরেছে উত্তর সিটিতে। দক্ষিণে অপসারণ হয়েছে 12,500 টন। কিছু এলাকায় রাতভর বর্জ্য পড়ে থাকলেও দেখা যায়নি পরিচ্ছন্নতা কর্মীদের। দিন শেষে মধ্যরাত, কোরবানির বর্জ্য পড়ে আছে বনশ্রী খালের পাশে। 12 ঘন্টায় অপসারণের লক্ষ্য থাকলেও এই এলাকায় দেখা যায়নি পরিচ্ছন্নতা কর্মীদের। দুর্গন্ধের ভোগান্তিতে এলাকাবাসী। কোরবানির ময়লাগুলো এখানে আনা ফালায়, কিন্তু কেউ পরিষ্কার করে না। এই ময়লাগুলো মিনিমাম আরও 1 সপ্তাহ এখানে থাকবো, তারপরে আপনি নিজের ইচ্ছাভাবে পচা নষ্ট হয়ে যাবে এখানে। কুরবানির চামড়া, তারপরে ময়লা আবর্জনাগুলো ফালাইছে, বৃষ্টি হইলে তো আরো দুর্গন্ধ ছড়াবে। একইভাবে রাতভর কোরবানির বর্জ্য পড়েছিল বাড়িধারা আবাসিক এলাকায়। অভিযোগ, মাংস না দেয়ায় বর্জ্য নেয়নি পরিচ্ছন্নতা কর্মীরা। জোর জবরদস্তি করে যে আর কি, ওরা আমাকে মাংস দিল না, তাহলে ওখান থেকে ময়লা আমি নেব না। এটা আমাদের সমস্যা হয়ে যাবে, গন্ধ আজ হবে, বিভিন্ন সমস্যা হয়ে যাবে। তবে বর্জ্য অপসারণ শুরুর 5 ঘন্টা পর ব্রিফিং ডেকে 12 ঘন্টায় অপসারণের দাবি করেছিলেন উত্তরের প্রশাসক। সরকার ঘোষিত 12 ঘন্টার আগে যেই টার্গেট দেওয়া হয়েছে, আমরা আশা করছি সেই টার্গেট অলরেডি আমাদের কাছে ফুলফিল হয়ে গেছে। আর নির্দিষ্ট স্থানে কুরবানি না দেওয়াকে দুষলেন দক্ষিণের প্রশাসক। বলেন, নগরবাসীর অসচেতনতায় বর্জ্য সংরক্ষণে বেগ পেতে হয়েছে তাদের। একবার আমরা করালাম, আবার যদি কিছুক্ষণ পরে আবার নতুন করে ফেলে, আর সারাক্ষণ তো আর কেউ পাহারা দিতে পারে না। অপসারণ শুরুর 5 ঘন্টায় উত্তর সিটি কর্পোরেশন 7,000 টন ও 6 ঘন্টায় দক্ষিণ সিটি কর্পোরেশন 15,000 টন বর্জ্য অপসারণ করে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির চামড়া কেনা বেচা ও সংরক্ষণে কোথাও কোনো অনিয়ম হচ্ছে না বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যদিও অনেক মৌসুমি ব্যবসায়ী কেনা দাম না পাওয়ার অভিযোগ করেছেন। ট্যানারি ও আড়ত মালিকদের যুক্তি, যারা না বুঝে চামড়া কিনেছেন তারাই লোকসান গুনেছেন। কোরবানির শুরুর পরপরই রাজধানীর বিভিন্ন মহল্লা থেকে চামড়া আসতে শুরু করে সায়েন্স ল্যাব মোড়ে। কেনা দাম না পাওয়ায় লোকসানের অভিযোগ করেন অনেক ফলিয়া, মাদ্রাসার প্রতিনিধি ও মৌসুমি ব্যবসায়ী। 700-800, কোনোটা 1000ও ক্রস করছে। আবার আপনার ছোট যেগুলো আছে, মধ্যেরগুলো 400-300। কেমিক্যালের দাম বাড়ার কারণে এই এফেক্টটা চামড়ার উপরে গিয়ে পড়তেছে। একই চিত্র দেখা গেছে পুরান ঢাকার লালবাগের পোস্তাতেও। লবণের দাম সহ সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় তুলনামূলক কম দামে কিনতে বাধ্য হচ্ছেন বলে জানান আড়ত মালিকরা। গভর্নমেন্ট যেটা দিয়েছে, লবণযুক্ত চামড়ার রেটটা দিয়েছে। আপনার একটা চামড়া লবণে প্রতি পিস চামড়া 300-400 টাকা খরচ আছে। ওইটা আপনি ক্যালকুলেট করেন, দেখেন ওই দামের চেয়ে বেশি দামে আমরা চামড়া কিনতেছি। বেচতে গেলে তো দাম পাওয়া যায় না। এখন বর্তমান কথা হলো চায়নার সাথে কন্ট্যাক্ট, তো
দাম আমরা ন্যায্য মূল্যটা পাইতে না। দুপুরের পর থেকে ট্রাকে ট্রাকে চামড়া আসতে শুরু করে সাভারের হেমায়তপুর চামড়ার আড়তে। দাম পাওয়া নিয়ে শঙ্কার কথা জানান বিক্রেতারা। সরকার রেট দেয় একটা, কিন্তু আমরা তো ওই দামে বিক্রি করতে পারি না। দামটা কম হওয়াতে অনেকে চামড়া নষ্ট করে ফেলে। এদিকে আমিনবাজারে কোরবানির পশুর চামড়া কেনাবেচা পরিদর্শন করে বাণিজ্যমন্ত্রী জানান, এবার চামড়া সংরক্ষণ নিয়ে কোনো জটিলতা তৈরি হয়নি। যিনি কুরবানি দেন আর ট্যানারি পর্যন্ত মাঝখানে বেশ কয়েকটি ধাপ আছে, পর্যায় আছে। তো এই প্রত্যেকটি ধাপের সাথে লিঙ্ক করে মানে পারস্পরিক একটা সম্পর্কিত করে আমরা চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি যতটুকু সম্ভব চামড়া সংরক্ষণ এবং ট্যানারি পর্যন্ত পৌঁছানোর। আজকে তো কুরবানির ঈদের মাত্র বিকালবেলা, সন্ধ্যাবেলা মাগরিবের আজান পড়ছে। তো আমাদের এই চেষ্টা চলমান। ইনশাল্লাহ অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবারকার আমরা বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করতে পারব। আর ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য আমরা এটি নিয়ে পরিকল্পনা করছি। ট্যানারি মালিকরা জানান, এবার ঈদে কাঁচা চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা 1 কোটি পিস। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের চামড়ার দাম নিয়ে মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে চামড়ার প্রতি পিসে দাম মাত্র 150 থেকে 200 টাকায় নেমে এসেছে। আড়তদাররা চামড়া কিনতে রাজি না হওয়ায় খুচরা ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়লেও লাভবান হচ্ছে মৌসুমী ব্যবসায়ীরা। আর বিগত বছরগুলোর মতো এবারও 1 লাখ পিস চামড়া সংগ্রহ করেছে গাউসিয়া কমিটি। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একদিকে চামড়ার দর নিয়ে মধ্যস্বত্বভোগীদের কারসাজি, অন্যদিকে প্রকৃত দাম না পেয়ে সাধারণ ব্যবসায়ীদের হাহাকার। আর এর মাঝে বন্দরনগরী চট্টগ্রামে 4 লাখ পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে ব্যবসায়ীরা। পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করা হয়েছিল 300 থেকে 400 টাকা দরে প্রতি পিস, কিন্তু চৌমোহনীর মৌসুমী ব্যবসায়ীরা দর কারসাজি করে সে দর মূলাচ্ছেন মাত্র 150 থেকে 200 টাকা। তবে যেহেতু তীব্র গরম পড়ছে, তাই দুপুরের আগে থেকে শুরু হয়ে গেছে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা। 100 টাকা 150 টাকা, বড় চামড়া হলে 220 টাকা কিনতেছি, কিন্তু রিক্সে কে কিনবে সেটাও জানি না। কিনতেছি আমরা 400 টাকা 500 টাকা করে, এখানে আনার পর বলতেছে 150 টাকা 200 টাকা। প্রতি বছর দেখি চামড়ার লেট দেয়, কিন্তু কেউ কিনতে আসে না। আড়তদারদের অভিযোগ, বিগত বছরগুলিতে ঢাকায় তারা ট্যানারি মালিকদের কাছে যে চামড়া বিক্রি করেছিল তার বকেয়া দর এখনো পায়নি। অনেকটা ধার কর্য করে তারা এই চামড়ার ব্যবসা টিকিয়ে রেখেছে। তবে চট্টগ্রামে কোনো ট্যানারি না থাকায় চামড়ার প্রকৃত মূল্য পাচ্ছেন না ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়ে একটি সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছে, তারা আমাদেরকে দেখছেন, আমরাও তাদেরকে রিপোর্ট করছি এবং সার্বিক বিষয় এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে। সিটির মধ্যে এখানে আমরা প্রায় 30,000 বা এরকম সংরক্ষণ করি। উত্তর এবং দক্ষিণ সব কিছু মিলে আমরা লাখখানিক চামড়া আমরা হেফাজত করব। নগরীর মুরাদপুর থেকে আতুরা ডিপো পর্যন্ত 250 আড়ত রয়েছে, যেখানে আগামী 15 দিন লবণ দিয়ে এসব পশুর চামড়া সংরক্ষণ করা হবে। চট্টগ্রামের বিবিরহাট থেকে কমল দে, সময় সংবাদ। সংসদের শেষ চেয়ার থেকে একেবারে আইনসভার শীর্ষ পদে সময় লেগেছে 40 বছর। বলছি প্রবীণ রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের কথা। শহীদ জিয়া থেকে বেগম জিয়া হয়ে তার পথ চলা 3 প্রজন্মের সঙ্গে দেশের রাজনীতির বিভিন্ন বাঁকে উত্থান পতনের সাক্ষী নেতা মনে করেন, বিএনপি নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্যের, উন্নয়নের আর সহনশীলতার। ঈদ ছুটির আগে তিনি দীর্ঘ সাক্ষাৎকারে কথা বলেছেন সহকর্মী আহমেদ সালেহিনের সঙ্গে। আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের জনগণের কাছে চিরভাস্বর হয়ে আছেন গণমানুষের নেত্রী হয়ে। স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তার গড়া দল বিএনপির হাল ধরেছিলেন মহিষী এই নারী। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিএনপিকে করেছেন সুসংগঠিত। তারই ধারাবাহিকতায় দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শকে ধারণকারী প্রথিতযশা রাজনীতিকদের ভিড়িয়েছিলেন দলে। তাদেরই একজন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ, যিনি বর্তমান জাতীয় সংসদের স্পিকারের আসনে 91 নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হলেও বেগম জিয়ার অনুরোধ ফেলতে পারেননি এই নেতা। যোগ দিয়েছিলেন বিএনপিতে। এর পরের যাত্রায় শুধুই এগিয়ে চলা রাজনীতির বিভিন্ন বাঁকে। প্রথম দিন একেবারে সর্বশেষ সারিতে বসেছিলাম, সেখান থেকে স্পিকার চেয়ার পর্যন্ত এই 50 গজ পথ পেরুতে 40 বছর সময় লেগেছে। বেগম জিয়ার সাথে আমার প্রথম সাক্ষাতের স্মৃতি আজও স্মৃতিপটে অমলিন। 1968 সালের নভেম্বর মাসে আমি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করি।
ক্যাপ্টেন জিয়াউদ্দিন কাকুলের এক বাসায় নিয়ে গেলেন, মেজর জিয়াউর রহমানের বাড়ি। তিনি দরজা খুলে আমাকে স্বাগতম জানালেন। সেই সময় একটি নাস্তার ট্রলি ঠেলে গৃহবধূ বেগম খালেদা জিয়া সেই ড্রয়িং রুমে প্রবেশ করলেন। প্রথম দর্শনে তাকে দেখে বিমোহিত হয়ে গিয়েছিলাম। তার ব্যক্তিত্ব, রুচিবোধ সব কিছুই আমাকে অত্যন্ত আকর্ষণ করেছে। আমি 91-তে নির্বাচিত হয়ে ঢাকা আসার সাথে সাথেই প্রথম দিনই বিকালবেলা এবিএস সাবদার আমাকে এসে বলেন যে বেগম খালেদা জিয়া আপনার সাথে কথা বলতে চান। তা আমি তার সাথে গেলাম বিকেলের দিকে তার বাসায়। প্রথম দিনই তিনি আমাকে আহ্বান জানালেন বিএনপিতে যোগদান করার জন্যে। আমি বললাম, ম্যাডাম সবেমাত্র এসেছি, স্বতন্ত্র প্রার্থী, আমি একটু হাওয়া বুঝে নেই। পরে আরও একদিন তিনি আমাকে অনুরোধ করেছিলেন, তো সেদিনে আমি বলেছি ঠিক আছে। 60-এর দশক থেকে জিয়া পরিবারের সঙ্গে সম্পর্ক ছিল হাফিজ উদ্দিনের। যুদ্ধের মাঠ থেকে রাজনীতির ময়দানে তিনি কাজ করেছেন 3 প্রজন্মের সঙ্গে। অতীত অভিজ্ঞতায় তাই সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্নে আজও বিভোর এই জ্যেষ্ঠ নেতা। 3 জনের স্টাইল 3 রকম। জিয়াউর রহমান ফৌজি জেনারেল ছিলেন, যুদ্ধ পরিচালনা করেছেন। সততা, দেশপ্রেম এবং কোনো ধরনের স্বজনপ্রীতি তাকে স্পর্শ করতে পারেনি, এগুলো হলো তার জন্য প্লাস পয়েন্ট। বেগম জিয়া হলেন জনগণের নেত্রী। তার যে অতুলনীয় জনপ্রিয়তা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে 5টি আসনে দাঁড়িয়ে প্রত্যেকবার প্রত্যেকটি আসনে বিজয়ী হওয়া, এই জনপ্রিয়তা অন্য কোনো রাজনীতিকের ভাগ্যে তিনি যোগেন নেই। অপরদিকে তারেক রহমান হলেন সদ্যমাত্র রাজনীতিতে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত তার শুরুটা ভালো হয়েছে। এখন আরও অনেক কর্মকাণ্ডের মাধ্যমে, বিশেষ করে দুর্নীতি দূর করে এবং এই দলের বিশাল কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণে রেখে তাকে কিছু উদাহরণ সৃষ্টি করতে হবে। শহীদ জিয়া আর খালেদা জিয়ার নেতৃত্বে এতটা পথ চলা বিএনপির, আগামীতেও পথ হারাবে না বলে বিশ্বাস হাফিজ উদ্দিনের। তার মতে বাবা-মায়ের মতো করে সন্তানও বজ্র কঠিন নেতৃত্বে সমুন্নত রাখবেন দলের সাংগঠনিক অগ্রযাত্রা। ক্ষমতায় যারা যায় এদের অনেক স্তাবক জুটে যায় আশেপাশে। তারা দলের মূল নেতাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। এখন বাংলাদেশের ভবিষ্যৎ বহুলাংশে নির্ভর করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার উপরে। অর্থনৈতিক উন্নয়নে যদি বিএনপি ভালো ভূমিকা রাখতে পারে তাহলে দেশের জনগণের জন্য সুসময় অপেক্ষা করে আছে। দেশের রাজনীতি, গণতন্ত্র, সংসদ, সর্বোপরি আগামীর বাংলাদেশ নিয়েও বেশ আশাবাদী আইনসভার নেতৃত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ। বিএনপি নেতা তারেক রহমানকে বলিষ্ঠ হাতে দল পরিচালনা করতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বলে আমরা আশা করি। ভূমধ্য সাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে 800 কোটি ইউরো পাচারের অভিযোগ তদন্তের মুখে বাংলাদেশের এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন বিলাসবহুল একটি দোতলা বাড়ি ক্রোক করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সাইপ্রাস মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এবং বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে নিকোসিয়া জেলা আদালত লিমাসোল জেলার পারেকলিসিয়ায় অবস্থিত সাইফুল আলমের ওই সম্পত্তি ক্রোক করে। সাইপ্রাসের মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিটের একটি আবেদনের পর গত 19 মে এ ক্রোক আদেশ জারি করা হয়। বাংলাদেশ কর্তৃপক্ষের মাধ্যমে শুরু হওয়া পারস্পরিক আইনি সহায়তা প্রক্রিয়ার অধীনে এই তদন্তের অনুরোধ করা হয়েছিল। হামে আক্রান্ত হাজারো শিশুর পরিবারের ঈদ কাটছে হাসপাতালে। কারো হাতে স্যালাইন, কারো শরীরে জ্বর। আক্রান্ত এই শিশুদের সেবার ছুটি বাতিল করেই সেবা দিচ্ছেন চিকিৎসক, নার্সরা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে অদূরদর্শী আচরণে এত শিশুর প্রাণহানি। এরকম পরিস্থিতি যেন কারো না হয়। হাম আক্রান্ত হয়ে একমাত্র সন্তান ভর্তি শ্যামলীর শিশু হাসপাতালে। কয়েকদিন ধরে সেখানেই দিনরাত্রি পার করছেন নজরুল ইসলাম ও তার স্ত্রী। হাসপাতালের 4 দেয়ালের ভেতরে ঈদ আসেনি তাদের জীবনে। আত্মীয় স্বজন রেখে এখানে আমাদেরকে পড়ে থাকতে হয়েছে, কেউ এসে খোঁজ খবর নেয় না। মনে হইতেছে না যে এটা ঈদের দিন, কেননা আমাদের ঈদ বলতে কোনো কিছু নাই। যে হাতে থাকার কথা ছিল খেলনা, গায়ে নতুন পোশাক, সেই ছোট্ট শরীরেই এখন স্যালাইনের সূচ। হাম আক্রান্ত শিশুদের ঈদ কাটছে হাসপাতালের বেডেই। একদিকে বাইরে উৎসবের আমেজ, অন্যদিকে হাসপাতালের হাম ওয়ার্ডে সন্তানের সুস্থতার প্রার্থনা। আমার এক বাচ্চাও বাসায়, আমি আরেক বাচ্চা এখানে পড়ে আছি। আর কোনো বাচ্চারই যেন এরকম হাম হয়ে হসপিটালে ভর্তি না হওয়া লাগে। আল্লাহ যেন এরকম বিপজ্জনক কাউকে না দেয়।
হাম আক্রান্ত শিশুদের সেবায় ছুটি বাতিল করেই হাসপাতালে সেবা দিচ্ছেন চিকিৎসক নার্সরা। সেবার মাঝেই তারা খুঁজে নিচ্ছেন ঈদের আনন্দ। চারিদিকে সব অসুস্থ মানুষ, এখানে আসলে ঈদের আনন্দ বোঝার কোনো ইয়ে নাই। ঈদের সময় ডিউটি করতে হবে, কারণ ডিউটিতে না আসলে আমাদের রোগীগুলো সাফার করবে। ঈদের দিন নরসিংদীতে হাম প্রসঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান অন্তর্বর্তীকালীন সরকার টিকা নিয়ে অদূরদর্শী আচরণে এত শিশুর প্রাণহানি। হামকে যদি আমরা ম্যানেজ না করতে পারতাম তো হাজার হাজার শিশু মৃত্যু হয়ে যেত। আমরা 2 কোটির উপরে বাচ্চাকে আমরা টিকা দিয়েছি। এর আগে নির্বাচনী এলাকায় ঈদ নামাজ আদায় করেন স্বাস্থ্যমন্ত্রী। হাম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। আদিন হাসপাতাল ট্র্যাজেডিতে যমজ 2 নবজাতক সন্তান হারিয়ে দিশেহারা নাজমা হাসান দম্পতি। সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি তাদের। 6 শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নিজস্ব তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। মানুষের কারণে মনে করেন রাখলো না, চালাইতে কষ্ট হবে। ঈদের দিন হলো রাজধানীর খিলগাঁওয়ের নাজমা হাসান দম্পতির সংসারে বিষাদের ছায়া। বুধবার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। তাদের মধ্যে যমজ সন্তানের পিতামাতা তারা। 2 বাচ্চার পরিচর্যার সব প্রস্তুতিও ছিল আগে থেকেই, কিন্তু এই ঘটনা থমকে দিয়েছে তাদের জীবন। কত স্বপ্ন, বাচ্চাদেরকে এইভাবে চালাবো, এইভাবে এই পরিবেশে রাখবো, অনেক স্বপ্ন ছিল আমার। বাবা হাসান সর্দারের এক বুক কষ্ট আর হতাশা নিয়ে প্রশ্ন, দেশের নামিদামি হাসপাতালে গিয়েও কেন অপ্রত্যাশিত মৃত্যু হবে? মেডিকেলে নিচে আমার সন্তান ভালো হইছে, ভালো আল্লাহ পাক দিছে, ভালো মেডিকেলের গাফলতির কারণে আমার সন্তান দুটো হারাইতে হয়েছে আজকে। স্বজনরাও বলছেন, জন্মের পর বাচ্চাদের শারীরিক অবস্থা ছিল সুস্থ স্বাভাবিক। নবজাতক ওয়ার্ডে অব্যবস্থাপনার জন্যই দুর্ঘটনা বলে অভিযোগ তাদের। যে কাজগুলো বিচার যেন হয়, সঠিক যেন সুস্থ বিচার হয়। অব্যবস্থাপনার বিষয়ের অভিযোগে ক্যামেরায় কথা বলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দিনকে ওনারাও তদন্ত রিপোর্ট দিতে আমরা আবার আপনাদের সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে আলাদা আয়োজনে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্যমন্ত্রী। একটি স্ট্রং তদন্ত কমিটি কাজ করছে। আগামী 3 দিনের মধ্যেই তদন্ত রিপোর্টটি আমরা পেয়ে যাব। পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এই হাসপাতালকে কঠোর আইনের আওতায় যা কিছু বিভাগীয়ভাবে সম্ভব তাই আমরা করব ইনশাআল্লাহ। এই ঘটনায় মামলা করেছেন এক ভুক্তভোগী। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদে মাংস টোকাই এখন রাজধানীতে খণ্ডকালীন নতুন পেশা। এক টুকরো মাংসের আশায় ধনীদের বাড়ি বাড়ি ঘুরছেন সুবিধা বঞ্চিত এক শ্রেণীর মানুষ। একবেলা মাংস খেতে তারা সারা বছর অপেক্ষা করেন কোরবানির ঈদের সময়টা। সারাদিন ঘুরে কারো মুখে হাসি ফুটলেও অনেকের চোখে কান্নার জল। তবে অনেক বিত্তবানই হাসি মুখে তাদের হাতে তুলে দিচ্ছেন কোরবানির মাংস। নাজমুস সালেহির প্রতিবেদন। ধানমন্ডির এক রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন সেলিনা বেগম। ঈদের দিন একটু মাংসের আশায় সকাল থেকেই ঘুরছেন বাড়ি বাড়ি। বিকেল গড়িয়ে গেলেও পাননি এক টুকরাও। বুকের চাপা কষ্ট যেন কান্না হয়ে ঝরছে তার। 1.5 ঘন্টা ঘুরছি, এক টুকরাও পাইনি। কান্দে দুঃখে, গরিব মানুষ আহি, বড় লোকের দুয়ারে এরা তো দেয় না, এ দুঃখে কান্দ। মাংস সেই গত বছর কোরবানির ঈদে খেয়েছেন সেলিনা। পুরো বছর জুড়েই অপেক্ষায় ছিলেন এই একটি দিনের। কোরবানি আইলে মনে চাইলে 2 টুকরো পাইলে খাই, নাহলে তো আমরা কিনতে পারি না এত দাম দিয়ে। কোরবানির ঈদের সময়টাই সেলিনার মতো হাজারো মানুষ রাজধানী জুড়ে, যাদের দীর্ঘ লাইন বড় বড় অট্টালিকার সামনে। তাদের আকুতি অনেক সময় পৌঁছায় না তালা লাগানো গেট পেরিয়ে ফ্ল্যাটের অন্দরমহলে। পাই নাই, সকাল 9টা বাজে আইছি। আমি 4-5 বাড়িতে গেছি, ওই 1 কেজির মতন হইল। এখানে পাইছে 1 টুরকা দিছে, এই যে 1 টুরকা দিছে। পাড়া মহল্লা ঘুরে কেউ পেয়েছেন আধা কেজি, কেউ বা 1 কেজি। তাতেই মহা খুশি তারা। এই এক টুকরো মাংসই যেন তাদের ঈদ। 1 বছর আগে খাইছি, আর খাইনি। 4 বারই পাইছি, 1 কেজি মতো নেব। গরুর মাংস 1 বছর 2টা খাই না, গরুর দাম হওয়াতে আমরা গরিব মানুষ কিভাবে খাবো? এই বছর নিয়ার টোকে খুঁজা নেয়া বাসাত লিয়া লান্দাবারে করবো, খাবো। যারা সানন্দে কোরবানির মাংস তুলে দিচ্ছেন অসহায়ের হাতে, তারা বলছেন গরিবের হাসি ফোটাতে পেরে খুশি তারাও। গরিব মানুষদের হক আদায় করে তাদের মুখে যে হাসির জন্য আমরা কুরবানিগুলো দিই। কোরবানি ত্যাগ, পুরাটাই ত্যাগ।
আমরা কুরবানি দিছি গরিব মানুষের লেগে। বাংলাদেশের মৌসুমী এই মাংস টোকাইদের নাম এরই মধ্যে উঠে গেছে উইকিপিডিয়ায়, যেখানে তাদের বলা হয়েছে খণ্ডকালীন পেশা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। উৎসবের ঈদে বাড়তি আনন্দের যোগ করেছে বিনোদন কেন্দ্র ও চিড়িয়াখানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মহিষ ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানায় রাখার কারণে সেখানে ভিড় বেড়েছে কৌতূহলী মানুষের। নাগরিক কোলাহলে খানিকটা শান্তির খোঁজে অনেকে পরিবার পরিজন নিয়ে ছুটে যান রাজধানীর হাতিরঝিলে। শিশুদের ঈদ আনন্দ যেন ভর করেছে বিভিন্ন বিনোদন স্পটে। দুপুরের পর থেকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভিড় বাড়ে দর্শনার্থীদের। সবার নজর যেন ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পে। চিড়িয়াখানার নতুন এই অতিথিকে দেখতে ভিড় বাড়ছে গয়ালের পাশের ঘরেই। ভালোই লাগছে, ডোনাল্ড ট্রাম্পকে একদম কাছ থেকে সামনাসামনিভাবে দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের নির্দেশে এটা চিড়িয়াখানা রাখার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ অনেক সুন্দর। কোরবানির ব্যস্ততার কারণে ঈদের প্রথম দিন ভিড় কিছুটা কম থাকলেও শিশুদের আনন্দে ছিল না কোনো কমতি। টাইগার, লায়ন আর কি দেখেছো? ঈদের এই ছুটির দিনগুলোতে চেনা ঢাকার ব্যস্ততা কিছুটা কম থাকলেও উৎসবের আমেজ লক্ষ্য করা যায় ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে। সকালে নামাজ, দুপুরের মধ্যে পশু কুরবানি শেষ। ফাঁকা সড়কে যেন উৎসবের নগরী এখন ঢাকা। পরন্ত বিকেলে শান্ত জলরাশি ছোঁয়া পেতে অনেকেই ছুটে যান রাজধানীর ফুসফুস খ্যাত হাতিরঝিলে। কাজবাজ করে এখন বেরোইছি, প্রকৃতি দেখছি আর কি। বাড়িতে যাইনি, এই জন্য মোটামুটি ভালো কাটছে। ঈদে এবার নিরাপত্তা ইস্যুটা মোটামুটি ভালোই লাগছে। কেউ পরিবার নিয়ে ঘুরছেন, কেউ আবার বন্ধুদের সাথে তুলছেন ছবি, আবার কেউ ওয়াটার বাসে ঘুরছেন পুরো লেক। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহার টানা ছুটিতে সৈকতের শহর কক্সবাজারে ভিড় জমেছে ভ্রমণ পিপাসুদের। ঈদের দিন বিকেল থেকে দলে দলে সৈকতে নামতে শুরু করেন পর্যটকরা। তাদের পাশাপাশি ভিড় করে স্থানীয় দর্শনার্থীরাও। সৈকতের 3টি পয়েন্টে মেতে ওঠেন ঈদ আনন্দ উৎসবে। কেউ সমুদ্রে গোসল করছে, কেউ পরিবার পরিজন নিয়ে বালিয়াবাড়িতে ঘুরছেন, আবার অনেকেই প্রিয় মুহূর্তগুলো বন্দী করছেন ক্যামেরার ফ্রেমে। ঈদ আনন্দ করে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর। বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই যুবক। চট্টগ্রামে বাস লেগুনার সংঘর্ষে সড়কে ঝরল তাজা 3টি প্রাণ। এ ঘটনায় আহত আরও অন্তত 10 জন। এছাড়া গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেট কারের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। দুমড়ে মুচড়ে যাওয়া পরিবহনটি বলে দিচ্ছে দুর্ঘটনার ভয়াবহতা। বাস লেগুনার সংঘর্ষে সড়কে ঝরল তাজা 3টি প্রাণ। ইগল পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চট্টগ্রামের পটিয়ার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় লেগুনাটি। উদ্ধার করে আহতদের নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক প্রথমে 2 জন, পরে আরও 1 জনকে মৃত ঘোষণা করেন। আহত 10 জনকে দেয়া হচ্ছে চিকিৎসা। ঈদ আনন্দ উপভোগ করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর। পুলিশ জানায় একদল বন্ধু মোটরসাইকেলে করে বগুড়ার ধুনটের দিকে যাচ্ছিল। শেরপুরে পৌঁছালে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান আবু রায়হান ও তামিম নামে 2 জন। বাকি 4 জন শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি রয়েছেন। এদিকে গোপালগঞ্জে যাত্রীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে 20 জন আহত হন। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি এলাকার গণেশ পাগলের বাৎসরিক মেলায় গিয়েছিলেন খুলনার ডুমুরিয়ার পুণ্যার্থীরা। পিকআপ ভ্যানে ফেরার পথে গোপালগঞ্জের উলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। ওমর ফারুক, সময় সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারতের দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এদিন সকালে পশ্চিমবঙ্গের কলকাতায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নতুন নিয়ম অনুযায়ী প্রথমবারের মতো রেড রোডের বদলে ঈদের নামাজ হয় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। হাজার হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে নামাজ আদায় করেন মেয়র জোহরান মামদানি। অস্ট্রেলিয়া জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। যথাযথ মর্যাদায় দক্ষিণ আফ্রিকাতেও ঈদুল আজহা উদযাপন করছেন প্রবাসীরা। সরকারি ছুটি না থাকায় অনেকেই ঈদের নামাজে শরিক হতে পারেনি।
বিশ্বের বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারতের কলকাতায় এবার ঈদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে নামাজ আদায় করেন মেয়র জোহরান মামদানি। অস্ট্রেলিয়া জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ভারতের দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দেশটির অন্যতম বৃহৎ এই মসজিদে নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এটি ত্যাগের উৎসব। আমাদের সবার উচিত সব ধর্মীয় বিভেদ ভুলে একসঙ্গে আসা এবং ঐক্য ও সম্প্রীতির বার্তা দেয়া। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেই। এদিন ঈদের জামাত হয় উত্তরপ্রদেশের ঐতিহাসিক মোগল স্থাপনা তাজমহলের সামনেও। বিহারে নামাজে অংশ নেন বহু মানুষ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরেও উৎসবমুখর আয়োজনে ঈদের জামাত হয়। রাজস্থানের জয়পুরে হাজারো মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন। এদিন সকালে পশ্চিমবঙ্গের কলকাতায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নতুন নিয়ম অনুযায়ী প্রথমবারের মতো রেড রোডের বদলে ঈদের নামাজ হয় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। হাজার হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সবচেয়ে বড় ঈদের জামাতটি হয় জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় টমাস এডিসন স্কুল মাঠে। বাংলা বাজারে ঈদের জামাতে অংশ নেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শুধু নিউ ইয়র্ক সিটিতে 400টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হয়, আনন্দের মাত্রা বেড়েছে বহুগুণ। বাংলাদেশি মুসলিমদের আয়োজনে ঈদের জামাতে হাজার হাজার প্রবাসী অংশগ্রহণ করেন। বৃষ্টির সম্ভাবনা থাকায় এবার বিভিন্ন ইনডোর ও কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যথাযথ মর্যাদায় দক্ষিণ আফ্রিকায় উদযাপিত হলো ঈদুল আজহা। দেশটির মুসলিম অধ্যুষিত বিভিন্ন শহরে ঈদের জামাতে শরিক হন হাজারো মুসল্লি। ঈদের দিন সরকারি ছুটি না থাকায় অনেকেই নামাজে শরিক হতে পারেননি। রাহানুল রানা, সময় সংবাদ। কানাডার টরন্টোর বাংলাদেশে অধ্যুষিত এলাকাকে আনুষ্ঠানিকভাবে বাংলা টাউন হিসেবে স্বীকৃতি দিলেন মেয়র অলিভিয়া চাও। ডেন্টোনিয়া পার্কে ঈদ জামাত পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। Eid Mubarak, full of joy and light for this beautiful day. And I have three messages. Number one, we have formally recognized Bengal Town for the Bangladeshi community. Bengal Town is now a heritage and a cultural district. A cultural district brings together. লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 শিশুসহ 4 বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলার জিবশিত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জানা যায় মোটরসাইকেলে করে বাজার শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে লেবাননের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতদের মধ্যে জিনা আক্তারের গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। অন্যদিকে অপর বাংলাদেশি মোহাম্মদ মমিন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। এর মধ্যে জিনা আক্তারের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইসরায়েল এবার লেবাননের ভূখণ্ড দখলের পাঁয়তারা করছে। যুদ্ধবিরতি ঘোষণার পরও দেশটিতে অব্যাহত রয়েছে তেল আবিবের বিমান হামলা ও উচ্ছেদ অভিযান। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই আগ্রাসনে লেবাননের 1/5 এলাকা জনশূন্য হয়ে পড়েছে। কাগজে কলমে যুদ্ধবিরতি হলেও লেবাননের আকাশে এখনও উঠছে যুদ্ধের কালো ধোঁয়া। গত মাসে ঘোষিত হওয়া যুদ্ধবিরতি দেশটির বেসামরিক নাগরিকদের জীবনে কোনো স্বস্তি আনতে পারেনি বলে মনে করছেন বাসিন্দারা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন লেবাননের ভূখণ্ড দখলের পায়তারা করছে তেল আবিব। গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পর ইসরায়েল প্রথমে 600 বর্গ কিলোমিটার বাফার জোনের মানচিত্র প্রকাশ করে, কিন্তু এরপর থেকে লেবাননের প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকায় চলছে তেল আবিবের ক্রমাগত বিমান হামলা ও নতুন নতুন উচ্ছেদাদেশ। ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংস করতে এই হামলা চালাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ একে দেখছে আগ্রাসন হিসেবে। গত 25 মে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন।
লিটানি নদীর উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়া তেলাবিবের এই উচ্ছেদ অভিযান লেবাননের প্রায় 1/5 এলাকাকে ভুতুড়ে নগরীতে পরিণত করেছে। যুদ্ধবিরতির চুক্তি কেবলই কাগজে বন্দী, আর লেবাননের সাধারণ মানুষের ঘরে ফেরার স্বপ্ন দিন দিন আরও অনিশ্চিত হয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত এখন কেবল বৈরুতে সীমাবদ্ধ নেই। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনার অন্যতম প্রধান শর্ত হয়ে দাঁড়িয়েছে লেবাননে ইসরায়েলি হামলা সম্পূর্ণ বন্ধ করা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ইউরোপ জুড়ে অস্বাভাবিক তাপপ্রবাহে বাড়ছে জনদুর্ভোগ ও উদ্বেগ। স্পেন, ইটালি ও ফ্রান্সে মে মাসেই গ্রীষ্মের চূড়ান্ত সময়ের মতো তাপমাত্রা অনুভূত হচ্ছে। স্পেনের আবহাওয়া সংস্থা জানায় দেশটিতে দাবানলের ঝুঁকি বাড়ার আশঙ্কাও বাড়ছে। এদিকে আগামী 5 বছরে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার স্পেনের আবহাওয়া সংস্থা এমিড জানায় দেশটিতে এমন তাপমাত্রা দেখা যাচ্ছে যা সাধারণত জুলাই আগস্ট মাসে অনুভূত হয়। কিছু এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে এবং অস্বাভাবিক গরম অনুভূতি হচ্ছে রাতেও। সংস্থাটি জানায় পরিস্থিতিকে আনুষ্ঠানিকভাবে তাপপ্রবাহ বলা না হলেও বাস্তবে তা গ্রীষ্মের চূড়ান্ত সময়ের মতো। একই সঙ্গে স্পেনের দাবানলের ঝুঁকি বাড়ারও আশঙ্কা করছে সংস্থাটি। ইতালিতেও বছরের প্রথম বড় তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। রাজধানীর রোমে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ফোয়ারার পাশে ভিড় করতে দেখা গেছে। উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি শহরে তাপমাত্রা পৌঁছেছে 35 ডিগ্রির কাছাকাছি। পরিস্থিতি মোকাবেলায় রোমের মেয়র নির্মাণ ও কৃষি খাতের শ্রমিকদের দিনের সবচেয়ে গরম সময়ে ঠান্ডা স্থানে বিরতির ব্যবস্থা নিশ্চিত করতে নিয়োগদাতাদের নির্দেশ দিয়েছেন। ফ্রান্সের বোর্দো শহরেও প্রচণ্ড গরমের মধ্যেই শ্রমিকদের কাজ চালিয়ে যেতে হয়েছে। প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সড়ক নির্মাণ শ্রমিকরা চরম ক্লান্তি, পানি শূন্যতার ঝুঁকির কথা জানান। গরম মোকাবেলায় বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠান কাজের সময়সূচি পরিবর্তন এবং শ্রমিকদের জন্য অতিরিক্ত পানির ব্যবস্থা করার মতো পদক্ষেপ নিয়েছে। এদিকে জাতিসংঘের আবহাওয়া সংস্থা ও যুক্তরাজ্যের মেট অফিসের নতুন প্রতিবেদনে সতর্ক করা হয়েছে আগামী 5 বছরে বৈশ্বিক গড় তাপমাত্রা রেকর্ডের কাছাকাছি পৌঁছতে পারে। বিশেষ করে আর্কটিক অঞ্চলের শীতকালীন তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় 3.5 গুণ বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে চলতি বছরের শেষ দিকে শক্তিশালী এলো নিলো পরিস্থিতি তৈরি হয়ে 2027 সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শিউলি রোজা, সময় সংবাদ। উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম প্রধান গন্তব্য এখনও যুক্তরাজ্য। কঠোর অভিবাসন নীতি ও ভিসা সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আগ্রহ কমেনি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি। নতুন শিক্ষানীতিতে এবার সংখ্যার চেয়ে মেধাবী শিক্ষার্থীদের উপর বেশি গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য সরকার। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বমানের পড়াশোনা আর নিশ্চিত ক্যারিয়ারের টানে এখনও ব্রিটেনের দিকে ছুটছেন বিশ্বের হাজারো শিক্ষার্থী। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে 2024-25 শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় 6,85,000 আন্তর্জাতিক শিক্ষার্থী পড়ালেখা করছে, যা দেশটির মোট উচ্চ শিক্ষার্থীর প্রায় 24%। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্রিটিশ ডিগ্রির চাহিদা বরাবরের মতোই আকাশচুম্বী। বাংলাদেশ থেকেও প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে আসছেন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন মাত্র 1 বছরে মাস্টার্স শেষ করার সুবিধা, গবেষণার সুযোগ আর আন্তর্জাতিক চাকরির বাজারে এর গ্রহণযোগ্যতাই বাংলাদেশিদের প্রতিনিয়ত আকৃষ্ট করছে। I think the first is the quality of education in the UK. I think everyone can agree that the quality of education in the UK is amongst the best in the world. And then I think secondary, really the culture here. We have a strong Bangladeshi group here in the UK. There are over 12,000 students a year come into the UK from Bangladesh, mainly based in London. I absolutely think Bangladesh is the best opportunity. Whilst if you come to the UK, you're going to be able to complete a bachelor's degree and a master's degree within 4 years. But it's not just the education that you gain when you study in the UK, it's a life experience. তবে এই উচ্চশিক্ষার আড়ালে ভিসার অপব্যবহারের এক নতুন প্রবণতা ভাবিয়ে তুলেছে ব্রিটিশ নীতি নির্ধারকদের। সংশ্লিষ্ট মহলের দাবি, বাংলাদেশি শিক্ষার্থীদের একটি অংশ ভিসার অপব্যবহার করছেন। বিশেষ করে পড়াশোনা শেষ না করে আশ্রয় আবেদন বৃদ্ধির বিষয়টি ব্রিটিশ সরকারের উদ্বেগ বাড়িয়েছে। তবে চলতি বছরের শুরুতে যুক্তরাজ্য সরকার নতুন আন্তর্জাতিক শিক্ষানীতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে শুধুমাত্র শিক্ষার দিকে না তাকিয়ে মেধাবী ও প্রকৃত শিক্ষার্থী বাছাইয়ে
জোর দেবে সরকার। ইউকে ইউনিভার্সিটি নিউ হায়ার এডুকেশন পলিসি অনুযায়ী ইউকে ইউনিভার্সিটি এখন আর কখনো কোয়ান্টিটি বিগ নাম্বার অফ স্টুডেন্ট চাচ্ছে না, বাট দে ওয়ান্ট জেনুইন স্টুডেন্ট আসবে, জেনুইন ইন্টেনশন নিয়ে আসবে, এবং তাদের জন্য ইউকে এডুকেশন সিস্টেমের স্কোপ অলওয়েজ ওপেন থাকবে। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে রেকর্ড 7,225 জন বাংলাদেশি যুক্তরাজ্যে আশ্রয় আবেদন করেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় 42% বেশি। ভিসার অপব্যবহার ও অবৈধভাবে থাকার প্রবণতা ঠেকাতে বেশ কঠোর অবস্থানে যুক্তরাজ্য সরকার। একই সাথে বাংলাদেশি সহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের তারা রাখছেন বেশ কঠোর নজরদারিতে। তবে প্রকৃত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার সবসময় খোলা রয়েছে। তাদের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও বিশ্বমানের করার জন্য নতুন নতুন পরিকল্পনা নিচ্ছে দেশটির সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। কৌশল নিয়ে প্রশ্ন করায় আবারও রেগে গেলেন বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলার। কৌশল বদলাতে হলে চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন এই কোচ। মালদ্বীপের ম্যাচ কঠিন হলেও ভারতের বিপক্ষে অন্য এক বাংলাদেশকে দেখা যাবে বলে জানান কোচ। এদিকে জাতীয় দলের জার্সিতে প্রথম গোল দেশবাসীকে উৎসর্গ করেছেন আনিকা রানিয়া সিদ্দিকী। গোয়া থেকে ফাহিম ইসলামের আরও একটি রিপোর্ট। আবারও প্রেস কনফারেন্স রুম উত্তপ্ত করলেন নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার। মালদ্বীপের বিপক্ষে ফুটবলারদের হতাশাজনক পারফরমেন্সের পরও দলে কোনো ভুল খুঁজে পাচ্ছেন না তিনি। পুরো ম্যাচে মাত্র 2 থেকে 3টি অ্যাটাক করেছে মালদ্বীপ, আর সেখানে রক্ষণ সামলাতে পারেনি আফিদা কিসকুরা। বারবার ভুলের পরেও নিজের হাইলাইন ডিফেন্স কৌশল থেকে সরে আসবেন না বাটলার। আমাদের কিছু ভুল হয়েছে, তবে দুটি গোলই দুর্ভাগ্যজনকভাবে হয়েছে। এখানে হাইলাইন ডিফেন্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রতিপক্ষ পুরো ম্যাচে 2টি আক্রমণ করেছে, বিপরীতে আমরা 14 থেকে 15টি আক্রমণ করেছি। আমি বলতে পারি ভারতের বিপক্ষে ম্যাচটা ভিন্ন হবে। শুধু কৌশলে নয়, শৃঙ্খলা থেকে জাতীয় নারী দলের সব ক্ষেত্রই নিজের মতো করে পরিচালনা করতে চান বাটলার। কেউ তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করলে নারী ফুটবল দলের কোচ থেকে সরে দাঁড়ানোর হুমকিও দেন এই ব্রিটিশ কোচ। কোনো কিছু পরিবর্তন হবে না। আমি আপনাদের তরুণ মেয়েদের নিয়ে কাজ করছি, তাদের সুযোগ দিচ্ছি, বাংলাদেশ ফুটবলের উন্নতির জন্য কাজ করছি। কেউ যদি এখানে হস্তক্ষেপ করতে চায়, আমি কোচের পদ থেকে সরে যেতে একবারও চিন্তা করব না। আপনারা চাইলে অন্য কোচ নিয়ে আসতে পারেন। মালদ্বীপের ম্যাচকে কঠিন ম্যাচই বলছেন মাত্র 11 সেকেন্ডে গোল করা আনিকা রানিয়া সিদ্দিকী। দলে আরো উন্নতির প্রয়োজন বলে মনে করেন সুইডেন প্রবাসী এই ফুটবলার, আর নিজের প্রথম গোল দেশবাসীকে উৎসর্গ করেছেন তিনি। Obviously, I'm special Alexa, and first goal for the nation. Obviously, very happy for the country, for the people. Lacking both finishing and crossing, so that's something we have to work with. আগামী রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে লড়বে নারী দল। সেই ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খুশির ঈদে এক কাতারে সবাই জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামাজ আদায়, দেশ জাতির মঙ্গল ও বিশ্ব শান্তি কামনা। সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়া সম্ভব, সেনানিবাসে প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট সরকার। এবং রাজধানী বর্জ্যমুক্ত করার তোড়জোড় 2 সিটির। উত্তরে 7,000, দক্ষিণে 12,500 টন অপসারণ। নগরবাসীর অসচেতনতাকে দুষলেন দক্ষিণের প্রশাসক। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।